হামজা, মুফতি আমির হামজা, হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আমরা যখন এমপি সাহেবকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমরা যখন বাড়িতে যাচ্ছি আমাদেরকে হামলা করতে করতে এই রোড পুরা দেখেন আমাদের ইটে ভরপুর হয়ে গেছে। আলেমে দিন, গবেষক, জনপ্রিয় বক্তা, ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নূরের দল। বিএনপির জোটের মহাশক্তিশালী দল গণ অধিকার পরিষদ আজকে তারা দেখিয়ে দিল তারা বিএনপির চেয়ে কম শক্তিশালী নয়। জামায়াতে এমপি আমির হামজা উপরে হামলা করে 10 জনকে আহত করেছে। মনে হচ্ছে আগামীর বিরোধী দল হিসেবে বিএনপি বিকাশ নূরের দলকে বেছে নিয়েছে, যেমনটা আওয়ামী লীগ করেছিল জাতীয় পার্টিকে। তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ঘুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য। পতন যদি করতে হয় আমাদের সামনে একটাই হয়, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আমার এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য জানতে পারবেন। তাই প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, প্রতিদিনের এরকম গরম গরম নিউজ সবার আগে পেতে। তো দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। জামাত ইসলামীর এমপি, আলেমে দিন, গবেষক, জনপ্রিয় বক্তা, ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা। আপনি চিন্তা করেন, আপনি কোন দেশে আছেন? একটা মগের মূল্যকে আছেন। একজন এমপি, তাও বড় কোনো সন্ত্রাসী প্রফেশনাল যারা রাজনীতি করে, পাওয়ার প্রডিউস করে, আওয়ামী লীগ, বিএনপি, তারা হলে একটা কথা ছিল না। গণ অধিকার পরিষদের বাচ্চা ছেলেরা সেদিনকার জন্মগ্রহণ করেছে, এখন পর্যন্ত রাজনীতি ঠিক মতো বানান করতে পারবে না। এরা বিএনপির মিত্র। এই গরমে এমপির গাড়ির উপর হামলা করেছে, এমপির গাড়ি ভাঙচুর করেছে, এমপির হাতে আঘাত লেগেছে। জাস্ট ইমাজিন, এমপির হাতে আঘাত দিয়েছে গণ অধিকার পরিষদের এই বাচ্চা সন্ত্রাসীরা। আমির হামজার বাড়ির দরজা জানালা ভাঙচুর করেছে। কত বড় সাহস! আমি চিন্তা করি, জামাতের লোকজন যদি সর্বোচ্চ পরিমাণ ভদ্র, পরিশীলিত, মার্জিত, ধৈর্যশীল না হতো, একটাও ঠিকভাবে বাড়ি ফিরে যেতে পারতো না, ওইখানেই ফয়সালা হয়ে যেত। কিন্তু জামাতের লোকজন দায়িত্বশীল। আমির হামজা বলছেন আমি মামলা করব, কিন্তু জামাত জাস্ট প্রতিরোধ করেছে। কিন্তু আপনি চিন্তা করেন, একজন এমপির গাড়ির উপর হামলা করে এবং তার হাতে আঘাত করে, তার বাড়ির, তার ঘরের দরজা জানালা ভাঙে, একটাও আস্থা ফিরে যাওয়ার কথা। সেই অনুযায়ী গণ অধিকার পরিষদের এই বাচ্চা সন্ত্রাসীদের জামাত শিবির কিছুই বলে নাই। এবং আমরা বলবো যে একজন এমপি, ঠিক আছে, আমির হামজা ভিপি নূরের বিরুদ্ধে না কি বলেছেন, রাশেদের বিরুদ্ধে না কি বলেছেন, রাশেদ তো গণ অধিকার পরিষদ না, তার রাশেদকে বললে গণ অধিকার পরিষদের লাগে কেন? হোয়াটএভার বলেছেন। এখন আমির হামজার বক্তব্য যদি পছন্দ না হয় তারা পাল্টা বলবে, হ্যাঁ তারা প্রতিবাদ সমাবেশ করেছে, রাজপথে মিছিল করেছে, করুক, ডাজন্ট ম্যাটার। বাট হামলা করতে গেল কেন? একজন এমপি পুলিশ প্রোটোকল নিয়ে যাচ্ছে এবং এমপির বাড়িঘরে হামলা করছে। কত বড় সাহস! বিএনপির পাওয়ারের গরমে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন এইখানে জামাতের পরীক্ষা, কুষ্টিয়া জেলা জামাতকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাস করতে হবে। আমির হামজার বাড়িতে যারা হামলা করেছে, তার গাড়িতে যারা হামলা করেছে, আমির হামজার এই হাতে যারা আঘাত করেছে, কড়াই গন্ডায় ওদের হিসাব বুঝিয়ে দিতে হবে এবং ওদেরকে গ্রেপ্তার করাতে বাধ্য করতে হবে। সামাজিকভাবে ওদেরকে প্রতিরোধ করতে হবে, ওদের বিষ দাঁত এখানে ভেঙে দিতে হবে। নইলে ওরা পরবর্তীতে এক একটা হাসানুল হক ইনু, এক একটা রাশেদ খান মেননদের মতো সন্ত্রাসী হয়ে উঠবে। এখনই ওদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। দর্শক, এটাকে ছোটখাটো কোনো হামলা বলা যাবে না, কারণ এমপির গাড়িতে হামলা করা এটা কত বড় সাহস! তার বাড়ির দরজা জানালা ভাঙচুর করা কত বড় স্পর্ধা! এটা বিএনপির ইন্ধন না থাকলে সম্ভব নয়।
অতএব এখানে বিএনপির লোকজন জড়িত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। অবশ্য উপরে উপরে বিএনপির লোকজন এখানে চুপ, নইলে এত বড় সাহস ওরা পায় কোথায়? ওদের কি লোক আছে? ওদের কি জনশক্তি আছে? ওরা কারা? গণ অধিকার পরিষদ নামের কোনো দল আছে, এক্সিস্ট করে এখনো? বিবিনুরকে বাদ দিলে কোনো গণ অধিকার পরিষদ আছে? নাই। গণ অধিকার পরিষদ তো 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। হয়তো বিএনপি গণ অধিকার পরিষদ মিলে এই হামলা করেছে। তা আমির হামজা কি জিনিস বিএনপি তো টের পাচ্ছে। আমির হামজা বলেছে না, এমন আমির হামজা ওই কথা বলে প্রশংসা ভাসছেন যে আমি 5 বছরের জন্য এমপি নির্বাচিত হয়েছি, আমি 5 বছরের জন্য কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, আমার হাত ধরেই সমস্ত বাজেট টাজেট হতে হবে। অতএব দিস ইজ প্রুফ অফ গাটস অফ আমির হামজা। আমির হামজার সাথে ফাজলামি করতে গেছে, যেসব হাত দিয়ে অতি উৎসাহী হয়ে হামলা করেছে প্রত্যেককে উচিত শিক্ষা দিতে হবে, পুলিশকে গ্রেপ্তার করাতে বাধ্য করাতে হবে। দেখি বিবিনুর কি ভয় বাঁচায়। পুলিশ যদি গ্রেপ্তার না করে, জামাত নিজেরাই ব্যবস্থা গ্রহণ করবে, ধরে তারপরে ওদেরকে দড়ি দিয়ে বেঁধে থানায় দিয়ে আসবে। আপনি যদি এভাবে আইনের শাসন নিশ্চিত করতে না পারেন, তাহলে একজন এমপি তো নিরাপদ না। আজকে এমপির উপর যেভাবে হামলা করেছে তার গাড়িতে, আমির হামজা নিজেই বলেছেন হত্যার উদ্দেশ্যে হামলা। এই ধরনের হামলা, গাড়ির উপরে হামলা, আঘাত করেছে। আঘাতটা জাস্ট আমির হামজা যতটা স্লিম এবং হালকা পাতলা লোক আমি তো দেখেছি, তার মাথার উপর ইট দিয়ে জোরে একটা আঘাত করলে আমির হামজা ওখানেই ডেড। হত্যার উদ্দেশ্যে হামলা। অতএব এটাকে ছোট কোনো হামলা হিসেবে দেখা যাবে না, এর শেষ জামাতকে দেখতে হবে। এবং কত বড় সাহস, এমপির গাড়িতে হামলা করে আবার গণ অধিকার পরিষদের ছেলেরা বলছে জামাতের লোকজন নাকি হামলা করেছে তাদের উপর। আরে জামাতের সাথে গণ অধিকার পরিষদের কোনো বিরোধ আছে? জামাত কি আর গণ অধিকার পরিষদ কি? গণ অধিকার পরিষদের কোনো বেইল আছে জামাতের কাছে? এক ভিপিনুর বাদে। আপনি পটুয়াখালীতে যান, ভিপিনুর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ঢাকার রাজনীতিতে, জাতীয় রাজনীতি, ভিপিনুর ইজ ইম্পর্টেন্ট। ভিপিনুর, আই রেসপেক্ট ভিপিনুর, যদিও আমার ছোট ভাই, ইজ প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, দ্যাটস রাইট। আমির হামজা যেরকম মাননীয় এমপি, তার সম্মান আছে, তার সম্মানের জন্য আমরা কথা বলি। ভিপিনুর মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় এমপি, হি ডিজার্ভস দিস রেসপেক্ট। বাট কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ আর জামাত, এদের মধ্যে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা কিছু নাই, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। কুষ্টিয়ায় আমির হামজার সাথে বিরোধ মাদক ব্যবসায়ীদের, কারণ আমির হামজা মাদকের বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তাহলে যারা হামলা করেছে গণ অধিকার পরিষদের ব্যানারে, মাদক ব্যবসায়ীরা এবং চাঁদাবাজরা আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে কিনা পুলিশকে এটা খতিয়ে দেখতে হবে। জামাত শিবিরকে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। কেন একজন এমপির গায়ে হাত তোলার সাহস, কত বড় সাহস! সংসদে এটা অবহিত করতে হবে। স্পিকার প্রয়োজনে আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন, সংসদ সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর নিরাপত্তার ব্যবস্থা যদি করতে হয়, যারা আজকে হামলা করেছে এদেরকে টুকিয়ে টুকিয়ে, খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলেই এমপিরা নিরাপত্তা পাবে। আরো এক জায়গায় দেখলাম যে কোথায় যেন এক বিএনপির এমপি আক্রান্ত হচ্ছে। অভিযোগ যার বিরুদ্ধে করা হোক, এতে বিএনপির ভিন্ন গ্রুপ থাকতে পারে। এই জন্য যে দেশের সংসদ সদস্যদের নিরাপত্তা নাই, সে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকতেই পারে না। সংসদ সদস্য রাস্তায় চলাফেরা করবেন, তার হত্যার উদ্দেশ্যে হামলা করবে, তার গাড়ি ভাঙচুরের শিকার হবে, দিলে নিজে হাতে আঘাত পাবেন, সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকতে পারে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য, বিএনপি সরকারের জন্য একটা লজ্জা। তাও হামলাটা করেছে কারা? বিএনপি সরকারের পার্ট, তাদের মিত্র। তো দর্শক, কুষ্টিয়া সদর আসন সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা চালিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ক্লিয়ার সংবাদ আমার দেশের। পরে ঘণ্টাব্যাপী দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, অন্তত 10 জন আহত হয়েছে। তাদের মধ্যে জামাতেরই প্রায় 10 জন চিকিৎসা নিচ্ছে। দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে গণ অধিকার পরিষদের মতো বাচ্চা কাচ্চার সাথে জামাতের কি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে পারে না? এর মানে এখানে বিএনপির ইন্ধন আছে। কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 15 আগস্ট বিকেল 6:45টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে 6 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গণ অধিকার পরিষদ সম্পর্কে একটি বক্তব্য দেন জামায়াতের এই সংসদ সদস্য। সেই বক্তব্যের জেরে এদিন বিকেলে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা করেন দলটির নেতাকর্মীরা। এমন সময় আমির হামজা গাড়িতে করে 6 রাস্তা মোড় পার হয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, জামায়াতের কর্মীরাও পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে 2 দলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় 2 দলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটতে থাকেন। এতে আমির হামজার গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। উভয় পক্ষের মধ্যে এই সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার সময় পুলিশ ও র্যাবের সদস্যরা উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। জেলা জামায়াতের আমির এই হামলার জন্য গণ অধিকার পরিষদ ও বিএনপিকে দায়ী করেছেন। গণ অধিকার পরিষদ তারা আক্রমণ করেছে, বিএনপি ছাত্র দল এরা তার সঙ্গে যোগ দিয়েছে। এমপি সাহেব বাইরের থেকে আসছিলেন, তার গাড়িতে পুরো ইটপাটকেল মেরে বাড়ির পেছনের কাজ ভেঙেছে। তারপরে ওখানে আমাদের লোকদের সঙ্গে প্রতিহত করতে গিয়েছে, আমাদের লোকরা তাদের সঙ্গে কিছু মারামারি হাতাহাতি হয়েছে।
তবে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। এখানকার সরকারি আমি, সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোনো দলের লেজর ভিত্তি করা যাবে না, সে যেই হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারিভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আমাদের আল্লাহর নামে শপথ নিয়ে বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। সুতরাং আমরা যেহেতু বের হয়েছি, সন্ত্রাসী সামনে যেই হোক, বিশেষ করে গণ অধিকার পরিষদের নাম নিয়ে এখানে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে, আমরা অলরেডি তাদের নামে মামলা দিয়েছি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন, আমি তো বলেছি এখানকার সরকারি আমি, সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ কারো কাছে চাঁদা নেবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেওয়া আছে, ওখান থেকে ভাগ নিয়ে আসেন। কার বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখব ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় বলছি, যারা আমাদের সদর থানার এবং ইবি থানার যারা দায়িত্বে আছেন, এসএলআর, এসপি, ডিসি যারা আছেন, জনগণের জন্য এখন থেকে আমরা যা বলবো আপনাদের জনগণের জন্য হলে এইটাই করা লাগবে। এর বিপরীত যদি কোনো কিছু আমি দেখি বা আমরা দেখি, আপনাদেরকে কিন্তু এই জেলায় আমরা আর থাকতে দেবো না। কারণ এই জেলা আমাদের জেলা, আমাদের প্রাণপ্রিয় জেলা। এই জেলাকে আমরা যেভাবে সুন্দর এবং স্বচ্ছভাবে গড়তে চাই, আপনাদের সাহায্য নিয়ে আমরা আশা করবো আপনারা সাহায্য করবেন। বাংলাদেশে এই 55 বছরে যে গেমটা জামাত শিবিরের উপরে খেলা হয়েছিল, রাজাকার, আলবদর, জঙ্গি, বিভিন্ন ট্যাগ দিয়ে, এগুলো ভারতের একটা নাটক। এই নাটক বাংলাদেশে এখন আর খায় না এবং ভবিষ্যতেও কেউ খাবে না ইনশাআল্লাহ। কুষ্টিয়া সদর আসনের যিনি এমপি মুফতি আমির হামজা, এই আমির হামজার উপরে অতর্কিতে গণ অধিকার পরিষদের যে নেতা আছেন নুরুল হক নূর, প্রতিমন্ত্রী, সেই নুরুল হক নূরের সমর্থক গোষ্ঠী তার গাড়ি বহরে হামলা চালিয়েছে। কুষ্টিয়া একেবারে 6 রাস্তার মোড়, এই মোড়েই তার গাড়ি বহর যখন যায়, তার সামনে পুলিশের একটা গাড়ি ছিল, পিছনে পুলিশের গাড়ি ছিল, পুলিশের উপস্থিতিতেই তার উপরে হামলা চালিয়েছে। হামলার দৃশ্যটা একটু দেখাই, আসুন দেখুন একটু। আমি গাড়ি ঠেকাইছি, আমি গাড়ি ঠেকাইছি ওই জন্য। গাড়ি কাজ হয়ে গেল। গণ অধিকার পরিষদের এই যে মাত্র 12-14 জন নেতা, এরা যখন এখানে, আমির হামজার বাসাও কিন্তু ওইখানে, যখন ওখানে জড়ো হয়, আমির হামজা এটা দেখে বাড়িতে আসছিল, তার বাড়িতে ঢুকতে যাচ্ছিল, ওই সময় ওটা দেখে তিনি ডাইরেক্ট বাসায় না গিয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রবেশ করে পুলিশকে বিষয়টি অভিহিত করেন। পুলিশের এসপি পরে তাকে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তার সামনে একটা গাড়ি ছিল, পিছনে একটা গাড়ি ছিল, কিন্তু খুব রহস্যজনকভাবে 6 রাস্তার মোড়ে যেখানে গণ অধিকার পরিষদের এই ছেলেপেলেগুলো দাঁড়িয়েছিল, ওইখানে গিয়ে সামনের যে গাড়িটা একটু দূরে চলে যায়, বেশ দূরে চলে যায়। আর ঠিক ওই মুহূর্তেই মুফতি আমির হামজার গাড়ি একেবারে সামনে আসে। বাস তারা ওখানে ঘিরে ধরে গাড়িতে হামলা চালায়, পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং মুফতি আমির হামজা সামান্য একটু আহত হয়েছেন। এখন অভিযোগটা কি ছিল? হামলার অভিযোগ হচ্ছে মুফতি আমির হামজা নাকি 2 দিন আগে একটা বক্তব্য দিয়েছে নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে। তো নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে কি কথা বলা যাবে না? মুফতি আমির হামজা এমপি হয়ে কি, বিরোধী দলের এমপি হয়ে কি সরকারি দলের এমপিদের সমালোচনা করতে পারবে না? তার যে ভুল নীতি, এই ভুল নীতির সমালোচনা করতে পারবে না? আর রাশেদ খানের বিরোধিতা করলে পরে, রাশেদ খানের বিরুদ্ধে বক্তব্য দিলে গণ অধিকারের এত চলে কেন? রাশেদ খান কি গণ অধিকারের কেউ? গণ অধিকারের মুখে চুন কালি মেখে রাশেদ খান বিএনপিতে চলে আসছে, এটা কি কুষ্টিয়ার গণ অধিকার পরিষদের নেতারা জানে না? নাকি এরা এখনো রাশেদ খানকে অন করে? কোনটা? যদি তাই হয় তাহলে তো চরিত্র বলতে আর কিছু থাকলো না। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, নুরুল হক নূরকে যেখানে কেউ একটু কটূক্তি করছে, সেখানে গিয়ে তাদের উপরে হামলা করা হচ্ছে। আপনাদের মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার একটা মন্তব্য করেছিলেন, চুলকানিটা শুরু, মলমের নাম নুরু, এরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন। আচ্ছা, উনি কিন্তু ওখানে অন্য কারো নাম ধাম কিচ্ছু বলেন নাই, জাস্ট একটা ছন্দ মিলাইছে, চুলকানি শুরু, মলমের নাম নুরু, বাস। এরা সালাউদ্দিন আম্মারের অফিসে গিয়ে সালাউদ্দিন আম্মারের সাথে কেন তো খবর বাগবিতণ্ডা। তাকে বারবার আপনি কেন এরকম কথা বললেন? এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি একজন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সম্পর্কে আপনি এই ধরনের মন্তব্য কেন করলেন? সালাউদ্দিন আম্মার বারবার বলছে যে আমি তো তার নাম নেই, আমি জাস্ট একটা ছন্দ মিলাইছি, তো এখানে আপনি তাকে টেনে আনছেন কেন? তারপরেও তার উপরে চড়াও। আবার কুষ্টিয়াতেও ঠিক একই কাজ করলো, নুরুল হক নূরের সমালোচনা করায় তার উপরে হামলা। কেন রে ভাই?
নুরুল হক নূর কি আল্লাহর ফেরেশতা, আসমান থেকে নাজিল হওয়া কেউ? তো সেই নুরুল হক নূরকে কিছু বলা যাবে না? তার সমালোচনা করা যাবে না? তার ভুল নীতির সমালোচনা করা যাবে না? তো একটা সংসদে একটা আইন পাশ করে নিয়ে আসেন যে নুরুল হক নূর বাংলাদেশের মহান ব্যক্তিত্ব, মহান অধিপতি, তার সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না, এরকম একটা আইন পাশ করে নিয়ে আসেন। বাংলাদেশের জনগণ মুখে তালা মেরে রাখবে, নুরুল হক নূরকে আর কিছু বলবে না, প্রতিদিন 100 বার সালাম দেবে। যাই হোক, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। এবার আমরা চলুন ডাকসুর ব্যাপারে একটু আলোচনা করি। আপনারা জানেন যে ডাকসুর আর মাত্র 1 মাস সময় মেয়াদ আছে, ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ডাকসুর তো তফসিল ঘোষণা করবে, একটা নির্বাচনের তারিখ দেবে, কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সময় শেষ হয়ে যাচ্ছে, মিনিমাম 1 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়, সময় তো লাগে 1 মাস মিনিমাম সময় লাগে, আরো আগে দিলে ভালো হয়, কারণ প্রস্তুতির একটা ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে এই ব্যাপারে প্রচন্ড রকমের নির্লিপ্ততা দেখে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিস্ক করার চেষ্টা করেছে, তাদের সাথে একটি মিটিং আয়োজনের চেষ্টা করেছে। পরবর্তী নির্বাচন কবে হবে, তফসিল ঘোষণার ব্যাপারে তাদের কোনো রূপরেখা আছে কিনা। অর্থ বছর শেষ হয়ে গেছে, তাহলে ডাকসুর জন্য তো পরবর্তীতে বাজেট ঘোষণা করতে হবে। বাজেট ঘোষণার কোনো ব্যাপার নাই, তো যখনই বাজেট ঘোষণার কোনো ব্যাপার লক্ষ্য করা যায় নাই, তারা বাজেটও ঘোষণা করছে না, তখনই তো ডাকসুর নেতৃবৃন্দ বুঝতে পেরেছে তার মানে তো এখানে তো ডাল মেকুস খেলা হয়, তার মানে তো তাদের ভিতরে সৎ উদ্দেশ্য নেই, আন্তরিকতা নেই। তারা তো ডাকসুর ব্যাপারে গড়িমসি করছে, ডাকসু নির্বাচন আর দেবে না, ডাকসু বাতিল করে দেবে, এই ধরনের একটা মনোভাব তো তাদের ভিতরে আছে। তখনই তারা নেতৃবৃন্দের কাছে, প্রশাসনের কাছে সময় চেয়েছে যে আমরা আপনাদের সাথে একটু বসতে চাই, মিটিং করতে চাই। ট্রেজারার মহোদয় তিনি তো মোটে সময় দেবেন না, বা বারবার চেষ্টা করেও তিনি সময় দেন না। অবশেষে অনেক চেষ্টা তদবির করে তাকে পাওয়া গেছে, মিটিং এর সময় দিয়েছিল। মিটিং এ যাওয়ার পরে ডাকসু নেতৃবৃন্দ তাদের কাছে জিজ্ঞাসা করছে যে ডাকসু নির্বাচন কবে হবে, আগামী ডাকসু নির্বাচন এর তফসিল ঘোষণাটা কবে হবে। এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই প্রশ্নের কি জবাব দিয়েছে, সেই জবাবটা ডাকসু নেতৃবৃন্দ বাইরে এসে তারা একটা সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিবিরের সভাপতি এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন মহি, তিনি একটি ব্রিফ করেছেন, তার এই ব্রিফটা আমরা অল্প একটু শুনিয়ে আসেন। আজকে আমরা কথা বলেছি দুটি স্পেসিফিক বিষয়ে। প্রথমটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি সাধারণ চিরধারিত নিয়ম। কিন্তু দুঃখজনকভাবে আজকে যখন আমরা এই দাবি নিয়ে গেলাম যে আগামী 1 মাসেরও কম সময় আছে যে নির্বাচিত ডাকসুর, ফলে পরবর্তী ডাকসু কখন হবে এই প্রশ্ন যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করেছি, ট্রেজারার মহোদয় বলেছেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ডাকসু কবে হবে, এই কারণে ইউজিসিকে চিঠি পাঠানো যায়নি এবং বাজেট বরাদ্দ হয়নি ডাকসুর জন্য। অথচ আমরা ডাকসুর যে বাজেট, এই বাজেট নিয়ে একদম এই ডাকসুর শুরু থেকে কথা বলে আসছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, পরবর্তী ডাকসু তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তার মানে এখানে বুঝতে পেরেছেন পরিষ্কার, তারা বলেছে যে ডাকসু নির্বাচন কবে হবে আমরা জানি না। এরপরে আবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে ডাকসু তো নিয়মিত হয় না, সেই 1991 সালে একবার হয়েছিল, তারপরে হয়েছে 2019 সালে, আবার 2026 সালে হয়েছে, এরকম যেহেতু নিয়মিত হয় না সেহেতু হবে। তার মানে কি ডাকসু নির্বাচন দিলেই তো বাকি 6টা দিতে হবে, জাকসু, রাকসু, চাকসু, জকসু সবগুলোই দিতে হবে। তো বিএনপি কি এখন এই ঝুঁকি নেবে? এই ঝুঁকি তারা নেবে না তো, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যে অবস্থা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের যে অ্যাক্টিভিটিস, তারা তো কোনো ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতে পারে নাই, কোনো ধরনের মানবিক রাজনীতি তারা সেখানে শো করতে পারে নাই। এমনকি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করার পরেও ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো রাজনীতি শো করতে পারে নাই, ছাত্রদের কাছে তারা যেতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীদেরকে তারা কাছে টানতে পারে নাই, তারা তাদের ভালো অ্যাক্টিভিজম দেখাতে পারে নাই। তাহলে আলটিমেটলি ফলটা দাঁড়াবে কি, যদি আবার নির্বাচন হয় গত নির্বাচনে যা হয়েছিল তার থেকে আরো শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটবে। কারণ 25 সালের নির্বাচনের পরে সব জায়গায় ছাত্র শিবির যখন ভূমিধস বিজয় পেয়েছে, তখন ছাত্র শিবির সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কার্যক্রম দেখাতে পেরেছে, তারা যে শিক্ষার্থী বান্ধব, তারা যে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং করতে চায়, এইটা তারা দেখাতে পেরেছে। ডাকসুতে তারা প্রশাসনের বাজেট ছাড়াই নিজেরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে তারা যে উন্নয়ন করেছে, যে কাজগুলো সেখানে করেছে, এগুলো তো ছাত্রছাত্রীরা সেটার সাক্ষী। তাহলে এর প্রভাব পড়বে না যখনই নির্বাচন হবে? দল ক্ষমতায় থাকার পরে যদি তার ছাত্র সংগঠনের এরকম অবস্থা তৈরি হয়, তাহলে তাদের ইমেজের ব্যাপার আছে না? তো এইটা কি কোনো ছাত্র সংগঠন বা কোনো দল এটা মেনে নেয়? এটা কখনোই মেনে নেয় না, কখনো এটা হতে দেবে না। যার কারণে বিশ্ববিদ্যালয়গুলো রাকসু, চাকসু, জাকসু, ডাকসু নির্বাচনে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন ডাকসু প্রতিনিধি দল। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।